নমস্কার স্টুডেন্টস, আজ দা হিন্দু নিউজ পেপার থেকে যে আর্টিকেলটা এখানে মেনশন করেছি সেটা খুব ইম্পর্টেন্ট, দেখে নেব। ঠিক আছে, দেখি চলো আমরা আজকে আর্টিকেলটা কি ছিল। ডেডলি বার্ড ভাইরাস PABV4 আইডেন্টিফাইড ফর ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে প্রথমবার এরকম কিছু একটা ভাইরাস যেটা পাখিদের জন্য সেটা কি হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে। নিউজটা দেখি, প্রথম দেখো কি বলছে। ভারতে প্রথমবারের মতো বিজ্ঞানীরা প্যারট বর্ণা ভাইরাস 4, যে প্যারট বর্ণা ভাইরাস 4 শনাক্ত মানে আইডেন্টিফাই করেছে। আবার কি করলো, জেনেটিক ভাবে বিশ্লেষণ করেছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরাল প্যাথোজেন যা প্যারটস এবং তাদের মতো অন্যান্য যে সিটাসিয়ান যে বার্ডস আছে তাদেরকে আক্রান্ত করে। আসাম ভেটেরিনারি অ্যান্ড ফিশারিজ ইউনিভার্সিটি আছে, এর গবেষকদের নেতৃত্বে একটা পরিচালিত এই গবেষণা দেখা গেছে যে এই ভাইরাসটি আসাম, কর্ণাটক এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এভিয়ারিতে যে ক্যাপটিভ এক্সোটিক বার্ডস আছে তাদের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে রয়েছে। এই ভাইরাসটি কি বলছে, এই ভাইরাসটি প্রোভেন্ট্রাইকুলার যে ডাইলাটেশন ডিজিজ এর সঙ্গে সম্পর্কিত। কিসের কথা বলছে? প্রোভেন্ট্রাইকুলার ডাইলাটেশন ডিজিজের সাথে সম্পর্কিত, যা পাখিদের ডাইজেস্টিভ সিস্টেম এবং নার্ভাস সিস্টেমকে আক্রান্ত করে। দুইটা বিষয় এখানে বলছে, একটা ডাইজেস্টিভ সিস্টেম, একটা নার্ভাস সিস্টেমকে আক্রান্ত করে। আমরা ডিটেলসে যাব পরে। এবং প্রায় কি বলছে, এটা একদম প্রায়শই এটা কি হয়ে যাচ্ছে, প্রাণঘাতী হতে পারে। মোট 83টি পাখি পরীক্ষা করা হয়েছে। দেখো কয়টা পাখি পরীক্ষা করেছে, 83টা পাখি এখানে পরীক্ষা করা হয়েছে। 83টা পাখি পরীক্ষা করা হয়েছে, 83টা পাখি পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 44টা পাখি ইনফেক্টেড পাওয়া গেছে। উদ্বেগের বিষয় কি হলো, দেখো সংক্রমণ শুধু অসুস্থ বা মৃত পাখির মধ্যেই নয়, বরং দেখতে সম্পূর্ণ একদম অ্যাপারেন্টলি যে হেলদি পাখি ওইগুলির মধ্যে পাওয়া গেছে। এটি কি নির্দেশ করছে? এটি নির্দেশ করে যে ভাইরাসটি সাইলেন্ট ট্রান্সমিশনের মাধ্যমে ছড়াতে পারে, বুঝতেই পারবে না কি হচ্ছে। ঠিক আছে, তারপর দেখছি, দেখো এই আবিষ্কারটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রথম, এই ভাইরাস এন্ডেঞ্জার্ড বা নেয়ার থ্রেটেন যে প্যারটস স্পেসিস আছে ওদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে এবং তাদের সংখ্যাও আরো কমিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপর দেখো এভিয়ারিস আর বার্ডস যে ব্রিডিং ফ্যাসিলিটি আছে তার বায়ো যে সিকিউরিটি, এটা নিয়ে সমস্যা। পাখি পালনের কেন্দ্র, ঠিক আছে, ও ব্রিডিং যে ফ্যাসিলিটি আছে এখানে কঠোর বায়ো সিকিউরিটি মেজার গ্রহণ করা প্রয়োজন, যাতে ভাইরাসের সংক্রমণটা নিয়ন্ত্রণ করা যায়। এক্সোটিক বার্ডস এর ইন্টারন্যাশনাল ট্রেড, দেখো আন্তর্জাতিকভাবে এক্সোটিক বার্ডস এর বাণিজ্যের মাধ্যমে ভাইরাসটি কি হয়, এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ার সুযোগ বা ঝুঁকিটা বৃদ্ধি পায়। ক্যাপটিভ আর যে ওয়াইল্ড লাইফ পপুলেশন এর মধ্যে সম্ভাব্য সংক্রমণ বিস্তার, এটা হতে পারে। দেখো ক্যাপটিভ মানে এখানে বন্দি যে আছে সেগুলো ক্যাপটিভিটি অবস্থায় থাকে পাখি থেকে বন্য পাখির মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়লে কি হবে, বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম দুইটার উপরেই নেতিবাচক মানে নেগেটিভ প্রভাব পড়তে পারে। এবার দেখো প্রশ্ন আছে, হোয়াট ইজ প্যারট বর্না ভাইরাস 4? এটা সম্বন্ধে দেখে নি। প্যারট বর্না ভাইরাস 4টা কি? প্যারট বর্না ভাইরাস 4 হলো বর্না ভাইরাডিয়া ফ্যামিলি এবং অর্থবর্ণা ভাইরাস জেনাসের অন্তর্গত একটি ভাইরাস। এটি প্যারটস এবং অন্যান্য যে সিটাসিয়ান বার্ডস আছে এগুলিকে কি করছে, সংক্রমিত করে এবং প্রোভেন্ট্রাইকুলার যে ডাইলাটেশন ডিজিজ এর প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। দেখো ক্লাসিফিকেশন দেখে নিই, ট্যাক্সোনমিক লেভেলটা দেখো, ক্লাসিফিকেশন দেখো। তার ফ্যামিলি কোনটা? বর্ণা ভাইরাডিয়া, জেনাস অর্থবর্ণা ভাইরাস, স্পেসিস গ্রুপস কে বলছে অর্থবর্ণা ভাইরাস, অ্যালফা সিটাসিফর্ম, ভাইরাসটার নাম প্যারট বর্ণা ভাইরাস 4। ঠিক আছে, দেখো এই প্যারট গুলোর কথা আমরা বলছি এখানে। এবার হোয়াট আর সিটাসাইন যে বার্ডস, এগুলা কি? সিটাসাইন বার্ডস কোনগুলো? সিটাসাইন শব্দটি সিটাসিফর্মস অর্ডার এর অন্তর্গত পাখিদের বোঝায়। সিটাসিফর্মস এর অন্তর্গত পাখিদের বোঝায়। সাধারণতভাবে এরা প্যারট ফ্যামিলির সদস্য এবং তাদের শক্ত বাঁকানো ঠোঁট থাকে, উজ্জ্বল ব্রাইট কালার থাকবে। আর তারা পরিচিত কিসের জন্য? স্পেশালি বুদ্ধিমত্তার জন্য তারা পরিচিত। ঠিক আছে, তারা কিসের জন্য পরিচিত? এখানে বলছে বুদ্ধিমত্তার জন্য তারা পরিচিত, মানে ইন্টেলিজেন্ট। এক্সাম্পল যেমন আছে প্যারটস আছে, তারপর প্যারাকেটস আছে, এমন এক্সাম্পল এখানে অনেকগুলো আমি মেনশন করেছি। দেখো এবার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ প্রোভেন্ট্রাইকুলার ডাইলাটেশন ডিজিজ, এটা জিনিসটা কি?
দেখো প্রোভেন্ট্রাইকুলার ডাইলেটেশন ডিজিজ, প্রোভেন্ট্রাইকুলার ডাইলেটেশন ডিজিজ হলো পাখিদের একটি ক্রনিক মানে দীর্ঘস্থায়ী এবং প্রায় ফেটাল যেটা প্রাণঘাতী একটা ভাইরাল ডিজিজ। এটি প্রধানত পাখির ডাইজেস্টিভ সিস্টেম এবং নার্ভাস সিস্টেমকে আক্রান্ত করে, মানে এখানে অ্যাটাক করেছে। এর মধ্যে এফেক্ট কি কি এফেক্ট হচ্ছে দেখো, এখানের মধ্যে এফেক্ট হচ্ছে নার্ভাস সিস্টেম প্রথম, দ্বিতীয়ত যেটা প্রথম যেটা স্নায়ুতন্ত্র, দ্বিতীয়ত ডাইজেস্টিভ ট্র্যাক্ট মানে পরিপাক তন্ত্র যেটা, ঠিক আছে। কি প্যাথোলজিক্যাল ফিচার্স দেখো, প্যাথোলজিক্যাল ফিচার্স মানে কি রোগগত বৈশিষ্ট্য। এই রোগে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টকে নিয়ন্ত্রণ করে, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ট্র্যাক আছে সেটাকে যে নিয়ন্ত্রণ করছে যে স্নায়ু কোষগুলা, এটাকে যে নিয়ন্ত্রণ করছে স্নায়ু কোষগুলি বা স্নায়ুগুলো যেগুলি আছে, এগুলিতে কি তৈরি করে ইনফ্লেমেশন প্রদাহ মানে ইনফ্লেমেশন তৈরি করে। ফলে প্রোভেন্ট্রাইকুলাস, ঠিক আছে, প্রোভেন্ট্রাইকুলাস অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, ঠিক আছে। বড় হয়ে যায় মানে কি ডাইলেটেশন হয়, যা পিডিডি এর অন্যতম প্রধান লক্ষণ। এবার প্রশ্ন হয়েছে হোয়াট ইজ দ্য প্রোভেন্ট্রাইকুলাস, কি দেখো পাখিদের পাকস্থলী সাধারণত দুই ভাগে বিভক্ত, আমরা দেখছি, আমরা এখানে ছবি সহকারে দেখে নেব। প্রথমটা প্রোভেন্ট্রাইকুলাস মানে গ্র্যান্ডুলার স্টোমাক, এটা গ্রন্থিযুক্ত পাকস্থলী, আর এটা হচ্ছে গিজার্ড, এটা মানে মাস্কুলার স্টোমাক মানে পেশিবহুল পাকস্থলী। দেখো এখানে আমরা একটু দেখে নিই, এখান থেকে প্রোভেন্ট্রাইকুলাস দেখো, বার্ডস হ্যাভ টু পার্ট স্টোমাক দ্যাট হেল্পস ইন বোথ কেমিক্যাল আর মেকানিক্যাল ডাইজেস্টিভ। দেখো পাখিদের কি বলছে পাকস্থলী সাধারণত দুই ভাগে বিভক্ত, এখানে বলছে একটা হয়েছে কি প্রোভেন্ট্রাইকুলাস মানে গ্র্যান্ডুলার স্টোমাক গ্রন্থিযুক্ত যেটা, দেখো প্রোভেন্ট্রাইকুলাস এই জায়গাটার কথা বলছে, দেখো প্রোভেন্ট্রাইকুলাস এই জায়গাটার কথা বলছে, আর কোনটা গিজার্ড বলতে এরপরেরটা। কথা বুঝতে পারছো? এখান থেকে দেখো যে এখানে প্রোভেন্ট্রাইকুলাস আছে, এখানে এখানে এটা স্পেলিংটা যেটা আছে এটা ধ হবে, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে আমরা ব্যাপারটা দেখে নিই একটু কষ্ট করে। দেখো প্রোভেন্ট্রাইকুলাস গ্র্যান্ডুলার স্টোমাকটা দেখো, এটা কি, এটা অ্যাকচুয়ালি গ্রন্থিযুক্ত একটা পাকস্থলী। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য স্টোমাক, স্টোমাকের পার্ট ফার্স্ট পার্ট, ট্র্যাকের পরে দেখো প্রথম যে পার্ট আছে সেটা এটা, তারপর সিক্রেট ডাইজেস্টিভ জুস, তার থেকে ডাইজেস্টিভ জুস যেমন HCl যেটা বেরোচ্ছে, তারপর পেপসিনোজেন মিউকাস এগুলো হচ্ছে, এটা কি হয় হেল্পস ইন কেমিক্যাল ডাইজেশন অফ ফুড, ফুডের কেমিক্যাল ডাইজেশন তার মধ্যে হচ্ছে কোথায় প্রোভেন্ট্রাইকুলাসের মধ্যে হচ্ছে, ঠিক আছে। তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কোনটা, সেটা হচ্ছে গিজার্ড এটা মাসুলার স্টোমাক। দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য স্টোমাক, স্টোমাকের ফার্স্ট পার্ট স্টোমাকের সেকেন্ড পার্ট। ইট ইজ থিক মাসুলার ওয়াল, তার যে ওয়ালগুলো মাসুলার ওয়াল, গ্রেন করে ফুড ইনটু স্মলার পার্টিকেল, যেটা পাখি তার খাবার সাথে খেয়ে নেয় ছোট ছোট পার্টিকেল, তার সাথে মিক্স করে এখানে খাবারটাকে সে গ্রেন করছে, ঠিক আছে। এবার সিমটমস অফ পিডিডি, পিডিডি সিমটমস কি, ডাইজেস্টিভ সিমটম দেখো, পরিপাকতন্ত্রের লক্ষণটা কি দেখো, ওয়েট লস হবে ডেসপাইট ইটিং মানে খাবার খাওয়া সত্ত্বেও তার ওজন কমে যাবে। তারপর হচ্ছে কি রেগুরজাইটেশন কোনটাকে বলে, খাবার মুখ দিয়ে ফিরে আসা, খাওয়ার পর এটা মুখ দিয়ে ফিরে আসা। তারপর আনডাইজেস্টেড ফুড ইন ড্রপিংস মানে তার মলের মধ্যে কি থাকে আনডাইজেস্টেড খাবার দেখা যেতে পারে। তারপর ক্রনিক ডায়রিয়া, দীর্ঘস্থায়ী ডায়রিয়া হবে, দীর্ঘদিন ধরে ডায়রিয়া চলছে। এনলার্জ হয়ে যাবে তার স্টোমাক, পাকস্থলী বা প্রোভেন্ট্রাইকুলাস কি হবে অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। তারপর নিউরোলজিক্যাল সিস্টেম কি হবে, স্নায়ুতন্ত্রের মধ্যে স্নায়ুতন্ত্রের লক্ষণটা কি, প্রথমত কি ট্রেমার্স হবে মানে শরীর হঠাৎ করে কাঁপা বা কম্পন দিয়ে উঠবে। তারপর হচ্ছে কি এটাজিয়া মানে কি লস অফ কোঅর্ডিনেশন মানে শরীরের নড়াচড়ার সমন্বয় হারিয়ে ফেলবে, পা হাত কিভাবে নড়ে এটা বুঝে যাবে না। উইকনেস কি হবে, দুর্বলতা তৈরি হবে। তারপর সেজার্স মানে খিঁচুনি, শরীর হঠাৎ করে খিচে নিয়ে চলে আসবে, প্যারালাইসিস হতে পারে, ঠিক আছে। আউটকামস কি, এর থেকে পরিণতি কি হবে, রোগটি প্রায় প্রাণঘাতী হয়ে ওঠে, অনেক ক্ষেত্রে সাডেন ডেথ পর্যন্ত এখান থেকে হতে পারে। এবার ফাইন্ডিংস অফ দ্য ইন্ডিয়ান যে স্টাডি করা যায় ফাইন্ডিংটা কি দেখো, ফিচার্সটা দেখো, আমরা এখানে দেখছি স্টাডি ডিটেলস দেখো, ফিচার্স আর ডিটেলস, পিরিয়ডটা কোন সময়ের মধ্যে এই স্টাডিটা করা হয়েছে 2020 থেকে 24। বার্ডস কয়টা টেস্ট করা হয়েছে 83টা, এই 83টার মধ্যে কয়টা স্পেসিস ছিল 13টা স্পেসিস। স্টেট কোন কোন স্টেটে দেখেছে, আসাম কর্ণাটক ওয়েস্ট বেঙ্গল। আর ইনফেক্টেড বার্ডস কয়টা পাওয়া গেছে 44, মানে 83টা বার্ড চেক করার পর 44টা এখানে ইনফেক্টেড পাওয়া গেছে, ব্যাপার আছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফাইন্ডিংস দেখো, হাই প্রেভেলেন্স কি পাওয়া গেল, হাই প্রেভেলেন্স মানে 83টা পাখির মধ্যে 44টা যদি ইনফেক্টেড হয় বোঝা যাচ্ছে তার পজিটিভিটি রেট কতটুকু 53%, পজিটিভিটি রেট 53%। সাইলেন্ট ক্যারিয়ার
তো কাজ করছে, মানে কি অ্যাপারেন্টলি যে হেলদি কেজ মেট যেগুলো আছে, মানে এই বার্ডগুলির সাথে অন্যান্য যে বার্ডগুলো কেজের মতো থাকছে তাদের মতো 19% পজিটিভ পাওয়া গেছে। ঠিক আছে, এটি কি বলছে, এটা অ্যাসিম্পটোমেটিক অ্যাসিম্পটোমেটিক ট্রান্সমিশন বা লক্ষণবিহীন সংক্রমণের ইঙ্গিত দেয়। এর মানে কোন লক্ষণই নেই, যে আমরা উপর লক্ষণগুলো আলোচনা করলাম লক্ষণ একটাও নেই, তারপরও এটা থাকতে পারে। এবার ডেথ বার্ডস মানে মৃত পাখি যখন দেখা গেল, দেখো কি বলছে, পিডিডিতে আক্রান্ত বলে সন্দেহ করা মৃত পাখিদের মধ্যে প্রায় 88% পাখি কি ছিল, ইনফেক্টেড ছিল। এটি পিএবিবির ফো এবং পিডিডির মধ্যে শক্তিশালী সম্পর্ককে কি করছে, এখানে ইন্ডিকেট করছে। তারপর দেখি কনজারভেশন কনসার্নটা কি, দেখো ইনফেক্টেড স্পিসিস এর মধ্যে এমন কিছু পাখি ছিল যাদের আইইউসিএন কনজারভেশন স্ট্যাটাস নিম্নলিখিত শ্রেণীতে পড়ে, যেমন কিছু ছিল নেয়ার থ্রেটেন, কিছু ছিল vulnerable, ঠিক আছে, কিছু নেয়ার থ্রেটেন ছিল, কিছু vulnerable ছিল, কিছু ছিল কি endangered, ঠিক আছে, যে 13টা স্পিসিস পাওয়া গেছে তাদের মধ্যে। এটি নির্দেশ করে যে পিএবিবি শুধু কেপটি বার্ডস এর জন্য নয়, বরং থ্রেটেন স্পিসিস এর কনজারভেশনের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ হুমকি। এটা কি করে কনজার্ভ করবার রিস্ক হয়ে গেল। ঠিক আছে, হাউ ওয়াজ দ্য ভাইরাস ডিটেক্টেড, ভাইরাস কি করে ডিটেক্ট করা হয়েছিল, দেখো সায়েন্টিস্ট যারা আছেন তারা পাখিদের বিভিন্ন নমুনা পরীক্ষা করে, স্যাম্পল পরীক্ষা করে পিএবিভি ইনফেকশন শনাক্ত করেন। যেমন লাইভ বার্ডস এর কি পরীক্ষা করেছেন, দেখো ক্লোকাল সোয়াবস সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ক্লোকাল হলো পাখির ডাইজেস্টিভ, ক্লোকাল কোন জিনিসটা, দেখো ক্লোকাল হলো পাখির ডাইজেস্টিভ ইউরিনারি বা রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আছে তার সাধারণত বহির্গমন পথ, মানে যে যে ট্র্যাক দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে সেই ট্র্যাকটার কথা বলছে। ডেড বার্ডের মধ্যে কি চেক করেছে, ব্রেন টিস্যু, কারণ ডেড বার্ডের ওটা চেক করার কোনো মানে নেই, ব্রেন টিস্যু চেক করেছে, আর প্রোভেন ট্রাইকুলাস টিস্যু চেক করার পর এটা ধরা পড়েছে। ঠিক আছে, তারপর বেস্ট স্যাম্পলস ফর ডায়াগনোসিস, এবার ডায়াগনোসিস করার বেস্ট স্যাম্পল কি, বার্ডস কন্ডিশন। বেস্ট স্যাম্পল দেখো, বার্ড যদি লাইভ থাকে জীবিত থাকে তাহলে ক্লোকাল সোয়াব, আর বার্ড যদি মরে যায় তাহলে কি হবে, ব্রেন টিস্যু। কি ফাইন্ডিংস এখানে কি পাওয়া গেল, যে গবেষণায় দেখা গেছে যে লাইভ বার্ডস এর ক্ষেত্রে ক্লোকাল সোয়াবস এবং ডেড বার্ডস এর ক্ষেত্রে ব্রেন টিস্যু থেকে ভাইরাস শনাক্ত করার হার সব থেকে বেশি ছিল। অন্য জায়গাতে হতে পারে কিন্তু এখান থেকে সব থেকে বেশি। এবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ PABV4, দেখো গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ PABV4 ভারতে শনাক্ত হওয়ার আগে প্যারট বর্না ভাইরাস 4 বিশ্বের বিভিন্ন দেশে রিপোর্ট করা হয়েছে, যেমন কানাডাতে পাওয়া গেছে, ইসরায়েলে, জাপানে, সাউথ কোরিয়া, ইউনাইটেড স্টেটস এখানে পাওয়া গেছে। ভারতে এখানে যে আমরা বলি সাম্প্রতিক গবেষণাটি ভারতের PABVর যে প্রথম কনফার্ম জেনেটিক ক্যারেক্টারাইজেশন ছিল, এর আগে কনফার্ম কোনো জেনেটিক ক্যারেক্টারাইজেশন ছিল না। অর্থাৎ শুধু ভাইরাসের উপস্থিতি নয়, এর জেনেটিক মেকআপও প্রথমবারের মতো বিশদভাবে বিশ্লেষণ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ঠিক আছে, সিগনিফিকেন্স কি, এটি প্রমাণ করে যে PABV4 এখন ভারতে উপস্থিত। ঠিক আছে, এক্সোটিক বার্ডস ট্রেডের মাধ্যমে ভাইরাসটি আন্তর্জাতিক বিস্তার হওয়ার সম্ভাবনা আরো জোরালো হয়েছে। দেখো গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ PABV4, গ্লোবাল ডিস্ট্রিবিউশনটা দেখি। ভারতে শনাক্ত হওয়ার আগে প্যারট বর্না ভাইরাস 4 বিশ্বের বিভিন্ন দেশে রিপোর্ট করা হয়েছিল, যেমন কানাডাতে, ইসরায়েলে, জাপানে, সাউথ কোরিয়াতে, ইউনাইটেড স্টেটসে এগুলো ডিসকভার হয়েছিল, এখানেও পাওয়া গেছিল। ভারতের সাম্প্রতিক গবেষণাটি ভারতের PABV এর প্রথম কনফার্ম কোনো জেনেটিক ক্যারেক্টারাইজেশন ছিল, অর্থাৎ শুধু ভাইরাসের উপস্থিতি নয়, এর জেনেটিক মেকআপও প্রথমবারের মতো বিশদভাবে বিশ্লেষণ ও নিশ্চিত করা হয়েছে। সিগনিফিকেন্স কি, এতে কি দেখা যাচ্ছে, দেখো এটি প্রমাণ করে যে PABV এখন ভারতে প্রেজেন্ট। এক্সোটিক বার্ডস ট্রেডের মাধ্যমে ভাইরাসটি আন্তর্জাতিক বিস্তার হওয়ার সম্ভাবনা আরো জোরালো হয়েছে। ভারতের যে ক্যাপটিভ সিটাসিয়ান বার্ড যেগুলো আছে এদের মধ্যে ডিজিজ সার্ভেলেন্সের এবং যে বায়োসিকিউরিটি আছে জোরদার করার প্রয়োজনীয়তা এখানে তুলে ধরা হয়েছে। থ্রেটেন প্যারট স্পিসিসের কনজারভেশনের জন্য নতুন কোন উদ্যোগ এখানে নতুন ভাবে উদ্যোগ সৃষ্টি করেছে। ঠিক আছে, এবার হোয়াই ইজ এ কনজারভেশন কনসার্ন, কেন কনসার্নটা কেন, থ্রেট টু ক্যাপটিভ ব্রিডিং মানে বন্দি প্রজনন কর্মসূচি হুমকি হয়ে যাচ্ছে, কারণ অনেক এন্ডেঞ্জার্ড প্যারট স্পিসিসকে ক্যাপটিভিটিতে
পালন ও প্রজনন করা হয়েছিল নিম্ন উদ্দেশ্যে। কি কি কারণে করা হয়েছিল? যেমন কনজারভেশনের জন্য, সংরক্ষণের জন্য করা হয়েছিল। রিইন্ট্রোডিউস প্রোগ্রাম, মানে এগুলিকে পরিবেশে আবার ফিরিয়ে দেবে সেই জন্য করা হয়েছিল। পেট ট্রেডের ক্ষেত্রে পোষা পাখি এগুলাকে কি করবে? বাণিজ্য কেনাবেচা করার জন্য। পিএবিবির মতো ভাইরাস আউটব্রেক যদি হয় তাহলে কি হবে? ব্রিডিং এর যে সাকসেস কমে যাবে, মর্টালিটি মানে মৃত্যুর যেটা হার এটা বৃদ্ধি পেতে পারে, জেনেটিক ডাইভার্সিটি যেটা আছে বা জিনগত বৈশিষ্ট্য এটা কি হবে? কমে যাবে। কারণ স্পেসিস যদি এখানে কি না হয়, যদি ডাইভার্সিটি না আসে তাহলে কি হবে? এটা একটা রিস্ক হয়ে যাবে। কিসের জন্য? নেচারের জন্য। দেখো, থ্রেট টু ওয়াইল্ড পপুলেশন মানে বন্য পাখির জনসংখ্যার জন্য এটা সমস্যা হয়ে গেছে। কিরকম? কেপটিভ বার্ডস থেকে ওয়াইল্ড যে বার্ডস আছে তার পপুলেশনে ভাইরাস ছড়িয়ে পড়লে কি কি হবে? দেখো, রেয়ার স্পেসিস বা বিরল প্রজাতি বিপন্ন যেতে পারে। তারপরে এক্সটিংশন রিস্ক থাকতে পারে, যেগুলো বিলুপ্তি ঝুঁকি এখানে বৃদ্ধি পেতে পারে, এনি টাইম বিলুপ্তি হয়ে যাবে। বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম স্টেবিলিটি এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে, এবার বলছে পিএবিভি কি জোনোটিক ডিজিজ কিনা। প্রথমত কি, জোনোটিক ডিজিজ হলো এমন একটা রোগ বা সংক্রমণ বলতে পারি, যেটা অ্যানিমেল থেকে মানুষের মধ্যে, কখনো মানুষ থেকে প্রাণীর মধ্যে কি হয়, মানুষ থেকে প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এবার জিজ্ঞেস করছে সেটা কি জোনোটিক কিনা। এবার কারেন্ট এভিডেন্স দেখো, বর্তমানে যে বৈজ্ঞানিক প্রমাণ আছে তাকে কি বলছে? বর্তমানে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে প্যারট বর্ণভাইরাস 4 মানুষের মধ্যে সংক্রমণ করতে পারে। অতএব এটি মূলত একটি ভেটেরিনারি কনসার্ন। ঠিক আছে, বর্তমানে এটিকে হিউম্যান পাবলিক হেলথ থ্রেট হিসেবে বিবেচনা করা হয় না। মানে হিউম্যান পাবলিক হেলথে থ্রেট হিসেবে এটা বিবেচনা করা হয় না। ভাইরাসটি প্রধানত প্যারটস এবং অন্যান্য যে সিটাসিয়ান যে বার্ডস আছে এদেরকে আক্রান্ত করে। হোয়াই ইজ দ্য সার্ভিলেন্স স্টিল ইম্পর্টেন্ট? তবু সার্ভিলেন্স কেন দরকার? যেহেতু মানুষকে এফেক্ট করছে না তবু কেন দরকার? যদিও মানুষের মধ্যে সংক্রমণের প্রমাণ নেই তবু সার্ভিলেন্স গুরুত্বপূর্ণ। কারণ কি? ভাইরাসের বিস্তার পর্যবেক্ষণ করা যায়, কতটুকু ভাইরাস বিস্তার লাভ করছে। ক্যাপটিভ বা ওয়াইল্ড যে বার্ড পপুলেশন আছে তার সুরক্ষা নিশ্চিত করা, কনজারভেশন প্রোগ্রামকে সুরক্ষিত রাখা সম্ভব হয়। ভবিষ্যতে ভাইরাসের আচরণ বা হোস্ট রেঞ্জে কোনো পরিবর্তন হলে তা দ্রুত কি হয়ে যায়? শনাক্ত করা যেতে পারে। এবার ইমপ্লিকেশন, ইন্ডিয়ার জন্য ইমপ্লিকেশন কি হবে? ভেটেরিনারি সেক্টরের ক্ষেত্রে দেখো কি সমস্যা। পিএবিবির উপস্থিতি ভারতের ভেটেরিনারি যে সেক্টর আছে তার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কি? ক্যাপটিভ বার্ডস এর রুটিন স্ক্রিনিং চালু করার প্রয়োজন হয়ে পড়বে। ডিজিজ সার্ভিলেন্স আরো শক্তিশালী করতে হবে। তারপর এভিয়ারিস আর বার্ড যে ব্রিডিং ফ্যাসিলিটি আছে এখানে নিয়মিত হেলথ মনিটরিং নিশ্চিত করতে হবে। আর বায়োডাইভার্সিটি কনজারভেশনের ক্ষেত্রে কি সমস্যা দেখো, কি প্রবলেম হতে পারে? এন্ডেঞ্জার্ড প্যারটস বা অন্যান্য যে থ্রেটেন বার্ড স্পিসিস আছে তাদের উপর নিয়মিত নজরদারি প্রয়োজন হয়ে যাবে তখন। ক্যাপটিভ যে ব্রিডিং সেন্টার্স আছে এখানে কঠোর কি বলছে বায়োসিকিউরিটি মেজার গ্রহণ করতে হবে। তারপর কনজারভেশন প্রোগ্রামে ডিজিজ ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করা জরুরি হয়ে পড়বে। ঠিক আছে, এবার ওয়াইল্ড লাইফ ট্রেড রেগুলেশন করতে হবে। দেখো, বড় ইম্পর্টেন্ট, এক্সোটিক বার্ডস এর যে ইম্পোর্ট, এক্সপোর্ট এন্ড মুভমেন্ট এর উপর কঠোর নজরদারি করতে হবে, কারণ না হলে কি হবে? ডিজিজ ছড়াতে পারে। এখানে বলছে কোয়ারেন্টাইন এবং হেলথ সার্টিফিকেশন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। ইলিগেল ওয়াইল্ড লাইফ ট্রেড যেন না হয় সেদিকে পদক্ষেপ নিতে হবে। ওয়ান হেলথ অ্যাপ্রোচ দেখো, যদিও PABV4 জেনেটিক নয় তবু ওয়াইল্ড লাইফ লাইভস্টক ইন্টারফেসে ডিজিজ সার্ভিলেন্স ইকোসিস্টেম হেলথ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ করা দরকার। ওয়ান হেলথ অ্যাপ্রোচ অনুযায়ী কি বলছে? অ্যানিমেল হেলথ, হিউম্যান হেলথ এবং এনভায়রনমেন্টাল হেলথ পরস্পরের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, আমরা জানি এটা। ওয়াইল্ড লাইফ ডিজিজের পর্যবেক্ষণ বায়োডাইভার্সিটি কি করতে পারে? বায়োডাইভার্সিটি কনজারভেশন এবং ইকোসিস্টেম স্টেবিলিটি বজায় রাখতে সাহায্য করে। ভবিষ্যতের ইমার্জিং যে ডিজিজ মোকাবেলায় এটি একটি ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক প্রদান করে। ঠিক আছে, এবার প্রিলিমসে যখন ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, ভাইরাস আমরা বুঝতে পারছি প্যারট ভাইরাস 4। ডিজিজটার নাম কি? ডিজিজটার নাম হয়েছে প্রোভেন্ট্রাইকুলার ডাইলেটেশন ডিজিজ। এফেক্টেড গ্রুপ কি? সিটাসাইন বার্ড। ফার্স্ট ইন্ডিয়ান ডিটেকশন 2025 এ, রিপোর্টটা ছিল 2020 থেকে 24 যে স্যাম্পল এখান থেকে নিয়েছে। কোন ইনস্টিটিউশনে কাজ করেছে এটা? আসাম ভেটেরিনারি অ্যান্ড ফিশারি ইউনিভার্সিটি। মেজর সিমটম কি ছিল? ডাইজেস্টিভ এন্ড নার্ভাস সিস্টেম ড্যামেজ। হিউম্যান ইনফেকশন হয়েছে কিনা এখন পর্যন্ত নো এভিডেন্স এখন পর্যন্ত। বেস্ট স্যাম্পল কি ছিল? ক্লোকাল সোয়াব। কিসের ক্ষেত্রে? লাইভ বার্ডস এর ক্ষেত্রে। আর ডেড বার্ডস এর ক্ষেত্রে ছিল ব্রেন টিস্যু। আর কনজারভেশন ইস্যু কি ছিল? থ্রেট ছিল কোন কার ক্ষেত্রে? এন্ডেঞ্জার্ড স্পিরিটস এর ক্ষেত্রে। ঠিক আছে, আজ এই টপিকটা এতটুকু ডিসকাশন ছিল। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার নেক্সট ক্লাসে আসবো, তার জন্য আজকে এখানে থাকবে।